খ্রিস্টীয় নতুন বছর উদযাপনের মধ্যেও মস্কো কিয়েভ পাল্টাপাল্টি আক্রমণ, রুশ অধিকৃত গ্রামে ড্রোন হামলায় নিহত 24, সংঘাত বন্ধে কাল ইউক্রেন ইইউ বৈঠক। ইরানে বিক্ষোভ রূপ নিল সহিংসতায়, বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য সহ নিহত 6, পুলিশ সহ আহত বহু মানুষ। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি নির্বাসিত যুবরাজের। গাজায় মানবিক সহায়তা দেয়া 37টি সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করল ইসরায়েল। তীব্র নিন্দা আন্তর্জাতিক সম্প্রদায়ের, ফিলিস্তিনের সমর্থনে তুরস্কে বিশাল সমাবেশ। যুক্তরাষ্ট্রের চাপে কোণঠাসা ভেনেজুয়েলা, মাদক পাচার, তেল ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে আলোচনায় আগ্রহী মাদুরো। বন্দরে মার্কিন হামলা নিয়ে নীরব কারাকাস। এবং নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানির অভিষেক, দায়িত্ব নিয়েই 3টি নির্বাহী আদেশে সই, সব ধর্মবর্ণের মানুষের অধিকার নিশ্চিতের অঙ্গীকার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী। শুরুতে দেশের খবর। বিএনপি নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গুলশানের আজাদ মসজিদে দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বড় ছেলে তারেক রহমান। সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি সেখানে। যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তারা আজকে তার রুহের মাগফিরাত কামনার জন্য তার বড় ছেলে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এই মুহূর্তে গুলশানের আজাদ মসজিদে তিনি এসেছেন। এখানে দোয়া করবেন তিনি এবং দেখছেন যে তিনি তারেক রহমান এখন সামনের দিকে এগোচ্ছেন, মসজিদের সামনে মিম্বারের কাছাকাছি তিনি যাচ্ছেন। এই মুহূর্তে তারেক রহমান তিনি তার মায়ের জন্য, তার মায়ের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন। এখানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, বাদ আসর এখানে দোয়া মাহফিল করার কথা রয়েছে। এবং ইতিমধ্যে এখানে আমরা দেখেছি বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির বেশ কয়েকজন নেতারা তারা এখানে এসেছেন। একই সঙ্গে আমরা দেখেছি বিএনপির অসংখ্য নেতাকর্মী এই আজাদ মসজিদকে ঘিরে তারা জড়ো হয়েছেন, মসজিদের ভেতরে প্রবেশ করেছেন, তারা নামাজ আদায় করবেন এবং আসর নামাজের শেষে তারা বেগম জিয়ার জন্য, মরহুমা বেগম জিয়ার জন্য তারা দোয়া করবেন। সেটি আমরা এই কর্মসূচি কিন্তু বিএনপির তরফ থেকে নেওয়া হয়েছিল এবং গত 30 তারিখে অর্থাৎ গত 30 তারিখ ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছিলেন এবং তারপরেই আজকে বিভিন্ন জায়গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার জন্য আজকে জুম্মার নামাজ শেষে দেশের বিভিন্ন মসজিদে, বিশেষ করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদেও আজকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দোয়া মাহফিলের জন্য নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন নামাজের আদায় করার জন্য এবং শেষে এখানে মিলাদ মাহফিলের আয়োজন করা হচ্ছে, যেখানে দোয়া মিলাদ মাহফিল করা হবে। এখানে ইতিমধ্যে অনুষ্ঠিত হচ্ছে, এখানে অসংখ্য মানুষ এসেছেন, সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী তারা এসেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কিছুক্ষণ আগে তিনি এই মসজিদ এলাকায় আসেন এবং মসজিদে প্রবেশ করেন এবং তার সঙ্গে দেখেছি আমরা অসংখ্য নেতাকর্মী তারাও কিন্তু প্রবেশ করেছেন এবং এরপরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যান এবং মেম্বারের কাছাকাছি তাকে নিয়ে যান এবং এখন তিনি সামনের কাতারে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে আসর নামাজের আদায় হবে, আসর নামাজ শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তো এই ছিল এখানকার যে পরিস্থিতি, তাতে করে বলা যায় যে তারেক রহমানের যে মায়ের মৃত্যুকে কেন্দ্র করে যে তার রুহের মাগফিরাত কামনা করে আজকে এই আজাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এবং আসর নামাজ এখন শুরু হবে, এরপরে আসর নামাজ শেষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তো এই ছিল আমার কাছে গুলশান আজাদ মসজিদে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষের দোয়া মোনাজাতের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গুলশান আজাদ মসজিদে। ফিরছি আন্তর্জাতিক খবরে। খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের মধ্যেও চলছে রাশিয়া ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা। খেরসন অঞ্চলে রুশ অধিকৃত একটি গ্রামে নববর্ষ উদযাপনের সময় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত 24 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 50 জন। হামলার ঘটনা ঘিরে দুদেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। তবে কিয়েভ জানিয়েছে যুদ্ধ অবসান ইস্যুতে শনিবার বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় ও ইউক্রেনীয় কর্মকর্তারা।
স্থানীয় সময় বৃহস্পতিবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে রাশিয়া নিযুক্ত খেরসন অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সালদো দাবি করেন, খেরসন অঞ্চলটির রুশ অধিকৃত একটি গ্রামে নববর্ষ উদযাপনের সময় একটি ক্যাফে ও হোটেল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে মুহূর্তে সেখানে আগুন ধরে যায় বলেও জানান তিনি। হামলার ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মস্কোর একাধিক কর্মকর্তা। নববর্ষ উদযাপনের স্থানে ইউক্রেনের হামলা পূর্ব পরিকল্পিত উল্লেখ করে এটিকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়েছে দেশটি। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ। শান্তি আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা বলা হলেও এই হামলায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার হামলায় একটি 2 তলা আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইউক্রেনীয় বিমান বাহিনী তাদের দৈনিক প্রতিবেদনে জানিয়েছে, রাতভর দেশের বিভিন্ন এলাকায় লক্ষ্য করে ছোড়া 205টি ড্রোনের মধ্যে 176টি ভূপাতিত করা হয়েছে। চলতি সপ্তাহের শুরুতে ভূপাতিত একটি ইউক্রেনীয় ড্রোনের মেমোরি থেকে তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ওই তথ্যে ড্রোনটির লক্ষ্যবস্তু ছিল রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন। এই তথ্য যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে দেশটি। যদিও এর আগে পুতিনের বাসভবনে হামলার অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছিল ইউক্রেন। এমন পরিস্থিতিতে আগামী শনিবার ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা জানিয়েছেন ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমিরভ। পাশাপাশি আগামী সপ্তাহে ইউরোপীয় নেতাদের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আলোচনায় বসার কথা রয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। টানা 6ষ্ঠ দিনের মতো বিক্ষোভে উত্তাল ইরান। লরেস্তান প্রদেশের আলাদা শহরে সংঘর্ষে বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য সহ 4 জন নিহত হয়েছেন। চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের সহিংসতায় প্রাণ হারিয়েছেন আরও 2 জন। আহত হয়েছেন পুলিশ সহ বহু মানুষ। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ব্যাপক মুদ্রাস্ফীতি ও রিয়ালের দরপতনের জেরে ইরান জুড়ে চলছে বিক্ষোভ, যা ছড়িয়ে পড়েছে দেশটির একাধিক প্রদেশেও। কোথাও কোথাও বিক্ষোভ থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ঘটেছে প্রাণহানির ঘটনাও। গণমাধ্যম জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের পশ্চিমাঞ্চলের লোরেস্তান প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলা চালায় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পুলিশের দিকে পাথর ছোড়ার পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। এ ঘটনায় কয়েকজনকে আটক করে তাদের কাছ থেকে অস্ত্র জব্দ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার সকালে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়। এছাড়া বুধবার দেশটির লোরেস্তান প্রদেশে সহিংসতায় নিজেদের একজন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। ওই দিন বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারেরও ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আগুনে ঘি ঢালেন ইরানের নির্বাসিত যুবরাজ রেজা শাহ পাহলভি। নতুন বছরের এক বার্তায় আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান তিনি। এমন পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্দোলনের পেছনে বিদেশি চাপকে দায়ী করেন তিনি। নিরাপত্তা জোরদারে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নির্দেশও দেন তিনি। গেল রোববার তেহরানের খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানের রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন স্তরে পৌঁছায়। এর পরপরই বিক্ষোভ ও ধর্মঘট করেন নাগরিকরা। নাসরিন রুমি, সময় সংবাদ। গাজায় মানবিক সহায়তা দেয়া 37টি আন্তর্জাতিক সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করেছে ইসরায়েল। এই ঘটনায় নিন্দা জানিয়েছে খোদ ইসরায়েলেরই 19টি মানবাধিকার সংস্থা। উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো। এদিকে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েলি আগ্রাসনে নাবুলসে আরও এক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শীতের তীব্রতায় মারা গেছে শিশু। গাজায় যুদ্ধবিরতি কাগজে কলমে থাকলেও তা প্রতিনিয়ত ভঙ্গ করছে ইসরায়েল। স্থানীয় সময় বৃহস্পতিবার উপত্যকার নাবালুস শহরের কাছে হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। দক্ষিণ গাজার রাফা শহরের উত্তরে একটি হেলিকপ্টার ও সামরিক যান থেকে গুলিবর্ষণেরও খবর পাওয়া গেছে। গাজা সিটির পূর্বাঞ্চল খান ইউনিস, এমনকি মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে দখলদাররা। হামলায় ধ্বংস হয়ে যায় জাবালিয়া ক্যাম্পও।
অধিকৃত পশ্চিম তীরেও থেমে নেই দখলদারদের আগ্রাসন। একদিকে ইসরায়েলি বাহিনী, অন্যদিকে বসতি স্থাপনকারীদের হামলা, দুটোই সেখানে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবারও বেথেলহেমে ইসরায়েলি সেনাদের তল্লাশি অভিযান ঘিরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়েছে। হেব্রনে কৃষি স্থাপনা ধ্বংস ও লুটপাট চালিয়েছে বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, পশ্চিম তীর জুড়ে স্থানীয়দের ওপর বসতি স্থাপনকারীদের হামলা বেশিরভাগ সময় ইসরায়েলি বাহিনীর উপস্থিতিতেই ঘটছে। এমনকি জেরুজালেমে আল আকসা মসজিদ প্রাঙ্গণে 200-র বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। এদিকে গাজায় মানবিক সহায়তা দেয়া 37টি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিল করেছে ইসরায়েল, যার মধ্যে ডক্টরস উইদাউট বর্ডার্সও রয়েছে। ইসরায়েলি সরকারের দাবি, এসব সংস্থা ফিলিস্তিনিদের সহায়তা করার আড়ালে হামাসের সঙ্গে যুক্ত রয়েছে, যদিও এ বিষয়ে কোনো প্রমাণ দেখেনি দেশটি। নেতানিয়াহু সরকারের এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো। 37টি আন্তর্জাতিক সংস্থার লাইসেন্স বাতিলের ঘটনায় নিন্দা জানিয়েছে খোদ ইসরায়েলের 19টি মানবাধিকার সংস্থা। এক যৌথ বিবৃতিতে এ ধরনের পদক্ষেপ থেকে সরে আসার আহ্বান জানিয়েছে আদালাহ সহ অন্যান্য সংস্থাগুলো। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। আফগানিস্তানে আকস্মিক বন্যায় একই পরিবারের 5 সদস্য সহ 17 জনের মৃত্যু। তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন, সতর্কতা জারি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তুরস্কে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইস্তাম্বুলে আয়োজিত এ সমাবেশে অংশ নেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার ইস্তাম্বুলের গালাতা ব্রিজে তুর্কিশ ইয়ুথ ফাউন্ডেশন ও ন্যাশনাল উইল প্ল্যাটফর্মে সমাবেশের আয়োজন করে। ওই প্ল্যাটফর্মে রয়েছে 300-র বেশি ফিলিস্তিনপন্থী ও ইসলামিক সংগঠন। সমাবেশে ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্টের ছেলে বিলাল এরদোয়ান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় যে কোনো জায়গায় আলোচনায় বসতে প্রস্তুত তিনি। মাদক পাচার ও তেল সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতেও আলোচনার ইঙ্গিত দেন মাদুরো। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অভিষেক হলো প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির। দায়িত্ব নিয়েই আবাসন ও ভাড়াটিয়াদের সুরক্ষায় 3টি নির্বাহী আদেশে সই করেন তিনি। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বলেন, ধনী গরিব নির্বিশেষে সব ধর্মবর্ণের মানুষের অধিকার ও সমতা নিশ্চিত করবেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মুহুর্মুহ করতালি ও হর্ষধ্বনির মধ্যে স্ত্রীকে নিয়ে অভিষেক অনুষ্ঠানে হাজির হন নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। পরে বিভিন্ন ধর্মীয় নেতাদের উপস্থিতিতে কোরআন থেকে তেলাওয়াত করেন ইমাম খালিদ লতিফ। কোরআন শরীফ ছুঁয়ে শপথ নেন 34 বছর বয়সী জোহরান মামদানি। তাকে শপথ বাক্য পাঠ করান ভারমন্ডের সিনেটর বার্নি স্যান্ডার্স। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সিটি হলের সামনে হাজির হাজারো মানুষের উদ্দেশ্যে মামদানি বলেন, সবার জন্য সাম্যের এক নিউ ইয়র্ক গড়ে তুলবেন, যেখানে ধনী গরিব ও ধর্মবর্ণের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। স্ট্যাটেন আইল্যান্ডের PS-22 স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা মামদানিকে স্বাগত জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন। গান, কবিতা আবৃত্তি ও অভিবাসীদের বক্তব্যে অনন্য হয়ে ওঠে অভিষেক অনুষ্ঠান। ভেনেজুয়েলার একজন অভিবাসীর হাতে থাকা বাইবেল ছুঁয়ে শপথ নেন নির্বাচিত পাবলিক অ্যাডভোকেট। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ ও জোহরান মামদানির ভারতীয় বংশোদ্ভূত বাবা মা। দায়িত্ব নেওয়ার পরপরই আবাসন ও ভাড়াটিয়াদের সুরক্ষায় 3টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন নিউ ইয়র্কের নতুন মেয়র। পরে সংবাদ সম্মেলনে মামদানি বলেন, অ্যাপার্টমেন্ট ভবনের দেউলিয়া ঘোষণার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেবে তার প্রশাসন। এ যেন সত্যিকার অর্থেই নিউ ইয়র্ক সহ পুরো যুক্তরাষ্ট্রে নতুন যুগের সূচনা। এখন পরবর্তী 4 বছর নতুন মেয়র কতটুকু নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, অভিবাসীদের সমস্যা ও সংকট দূর করা সহ নিম্ন ও মধ্যবিত্তের প্রত্যাশা কিভাবে পূরণ করেন, তাই দেখার অপেক্ষা।
হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, সিটি হল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। তুষার ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। তীব্র শীতের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তুষার ঝড়ের কারণে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। জরুরি পরিস্থিতিতে গাড়িতে প্রয়োজনীয় সরঞ্জাম, অতিরিক্ত খাবার ও পানি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার পর্যন্ত বিভিন্ন এলাকায় তুষারপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আফগানিস্তানে আকস্মিক বন্যায় একই পরিবারের 5 সদস্য সহ অন্তত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটিতে ভারী বৃষ্টিপাত ও তুষারপাতের ফলে শুষ্ক আবহাওয়ার অবসান ঘটলেও বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। কর্তৃপক্ষ জানায় এতে আহতের সংখ্যা অন্তত 11 ছাড়িয়েছে। হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র জানান, বৃহস্পতিবার কাপকান জেলায় ছাদ ধসে একই পরিবারের 2 শিশুসহ 5 সদস্য নিহত হন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সোমবার থেকে বন্যা কবলিত জেলাগুলোতে হতাহতের সংখ্যা বাড়ছে, যা ব্যাহত করছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দেখছেন আন্তর্জাতিক সময়। আবারও দেশের খবর। বিএনপি নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গুলশানের আজাদ মসজিদে দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বড় ছেলে তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। রাজনৈতিক জীবনে তিনি গৃহিণী থেকে শুরু করে দেশের হাল ধরেছেন, দেশের কান্ডারি হয়ে দীর্ঘ সময় রাজনৈতিক জীবনে তিনি দায়িত্ব পালন করেছেন। আমরা তাকে ছোট থাকতেই দেখেছি। দেখছেন আন্তর্জাতিক সময়। সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্টে বিস্ফোরণের ঘটনায় দেশে বিদেশে তীব্র শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, ইতালি, জার্মানি, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশ সুইজারল্যান্ডের প্রতি সংহতি ও সমবেদনা জানিয়েছে। রিসোর্টের সামনে জড়ো হয়ে নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ। জেনারেল কাসেম সোলেইমানি হত্যার 6ষ্ঠ বার্ষিকী পালন করছে ইরান। এ উপলক্ষে রাজধানী তেহরান সহ সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানী তেহরানে আয়োজন করা হয় শোক র্যালি। এতে অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ শীর্ষ সরকারি কর্মকর্তারা। 2020 সালের 3রা জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের কাছে মার্কিন মিসাইল হামলায় নিহত হন সোলাইমানি। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়।